না সারপ্রাইজটা আসবে না, তো আমার কি। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে আমার মেয়ের শরীর তো আগে থেকেই খারাপ হয়ে গেছে। গতকাল রাত্রে তো অশ্মি একদমই ঘুমাতে পারিনি। ওর নাক তেলো জ্বালা, সর্দি বা ঠান্ডা গরম এটা লেগে গেছে। আবার আমাদের এখানেতে কীর্তনও আর কি আরম্ভ হয়ে গেছে। তোমরা হয়তো আমার ভয়েস ওভার দিতে দিতে একটু আধটু আওয়াজও পেতে পারো। কাল রাত থেকে আমার এত জ্বর, আমি উঠতেই পারছি না, বিছানা ছাড়তেই পারছি না। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে আমার মুশকিল আসান এসে গেছে। কত বছর পর যে এলো, এর আগে এসেছে একবার কি দুবার, কিন্তু সেভাবে আর কি থাকেনি, এসেছে আর চলে গেছে। অনেক ঝগড়াঝাঁটি অনেক কিছু করে তারপরে আমি তাকে আনতে পারছি। আর অস্মিকে আমি এখানে তো বলিনি যে কে আসতে চলেছে, কিন্তু অস্মি মনে করেছে কি ওর বাবা আসবে। কারণ যতবারই আর কি সারপ্রাইজের কথা বলি, আমাদের কাছে সারপ্রাইজ বেসিক্যালি যদি কেউ দিয়ে থাকে সেটা অস্মির বাবা। তো সেই জন্যই আর কি অস্মি মনে করেছে আর কি যে ওর বাবা আসবে, কিন্তু ওর বাবা তো আসবে না, ওর বাবা আসবে আগামীকাল রাত্রেবেলায়। তো যাই হোক আর কি, ওকে ভুলিয়ে ভালিয়ে একটা আপেল ওকে খাওয়াচ্ছি। কিন্তু ও প্রচণ্ড আজকে ক্র্যাঙ্কি হয়েছে, মুড ওর একদম ভালো না, আমাকে একটা কাজও করতে দিচ্ছে না। কিন্তু এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন কিন্তু আমার শরীর ভালো ছিল, শুধু অস্মিরই শরীরটা আর কি খারাপ হয়েছে। কিন্তু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, গতকাল রাত থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, জ্বর, আমি উঠতে পারছি না, কোনো কিছু কাজ করতে পারছি না। আমার ভিডিওতে আমাকে যারা তোমরা ভালোবাসো, যারা আমাকে কমেন্ট করো, তারা 100টা যদি কমেন্ট আসে তার মধ্যে 99টা কমেন্ট আমাকে তোমরা বোঝো। 99 জন মানুষ আমাকে বোঝে, তারা আমার সাথে রিলেট করতে পারে, কারণ তারা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে বা দেখেছে, ফেস করেছে। তো সেই জন্য তারা আমার এই সিচুয়েশান নিয়ে তারা অবগত, বা আমার নিজের আমার মনের যে ফিলিংসটা সেটা তারা বুঝতে পারে। তবে ওই 100 জনের মধ্যে একজন এমন থাকে যারা আমাদের এই সিচুয়েশানটা, বা আমার মতো অনেক হাজার হাজার মেয়ে রয়েছে, তাদের এই সিচুয়েশানটা না বুঝতে পারে না। তো তারা আমাকে কমেন্ট করে, তো তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা বুঝতে পারে না। তো আমার বৃথা চেষ্টা। তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমরা, তোমাদের যেন এই সিচুয়েশান ফেস করতে না হয়। একটা কথা আছে, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। আসলে কথাটার বেদবাক্য এই হলো, আগেকার দিনের কথা, কতটা কি ঠিক না ভুল আমার অতটা জানা নেই। এই যে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করার পর আমাকে একটা কাজও করতে দেয়নি, তারপরে এসে এরকম ঘুমিয়ে গেছে। সারা রাত তো ঘুমায়নি, তো বেশ ঘুমিয়ে গেল। আমি বললাম যে ঠিক আছে, যা ওকে শুইয়ে দিই, আমি মাত্র টুকটাক কাজগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারবো। কিন্তু আর কি বলবো, আর বলো। তো যারা আর কি অতিরিক্ত সুন্দরী হয় তাদের কপালে ভালো বর জোটে না, আর যারা অতিরিক্ত সংসার প্রেমী মানুষ হয় বা একসাথে থাকতে ভালোবাসে তাদের কপালে ঘর জোটে না। তো সেই রকমই আর কি হয়েছে আমার ক্ষেত্রে। এবং আমার ক্ষেত্রে শুধু না, আমার এবং আমার হাজব্যান্ডের ক্ষেত্রে, আমরা দুজনেই না খুব মিশুকে, দুজনেই মানুষ খুব ভালোবাসি। অশ্মির বাবাও ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আমার মেয়েটাও তেমনই হয়েছে। মানুষজন ভীষণ পছন্দ করে আমার মেয়েকে, জানো এমন একটা মানুষ নেই আমাদের গ্রামে, হ্যাঁ কিছুজন ছাড়া আর কি, তারা আমার মেয়েকে ভালোবাসে না। এমন সংখ্যা, এমন মানুষের সংখ্যা অনেক কম, অনেক কম। অন্যান্য পাড়ার মানুষও যদি রাস্তা দিয়ে যায়, তারা দাঁড়িয়ে আমার মেয়ের সাথে কথা বলে তারপর যায়, কারণ অশ্মিকে সবাই ভালোবাসে, সবাই, ভালোবাসার লোকের সংখ্যা অনেক 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 বেশি। তো সেহেতু আর কি অশ্মিও ভালোবাসে, তাই সবাই তাকে ভালোবাসে। তো সেরকম আর কি। তো সেই জন্য আমাদের কপালে সবাইকে, অশ্মির বাবা আমাকে একটা কথা সবসময় বলে, তুমি যতই একসাথে থাকতে চাও না কেন, অন্যান্য দিক থেকেও সেই এফোর্টটা থাকতে হবে, কিছুটা হলেও থাকতে হবে, কিন্তু অন্য দিক থেকে যদি সেই এফোর্টটা না আসে, সেটা সম্ভব নয় একসাথে করা। তো যারা আছো ভালোভাবে, তারা ভালোভাবেই থাকো, ঈশ্বর তোমাদেরকে ভালোভাবেই রাখুক। কারণ একসাথে থাকার তুলনায় কোনো সুখ নেই এই পৃথিবীতে, যতই ঝড় ঝাপটা যাই আসুক না কেন, একসাথে থাকলে সব কিছু আর কি উতরে যায়। যেমন এই রিসেন্ট যখন আর কি এই সেপারেশনের সিদ্ধান্ত ওনারা আর কি নেন, তো তখন তোমাদের দাদাভাই একটা কথা তার বাবাকে বলেছিল যে দেখো বাবা, একসাথে যদি 2-3টে লাঠি একসাথে থাকে, সেই লাঠিটা কিন্তু একত্রে ভাঙতে কেউ পারে না, ভাঙতে গেলে খুব কিন্তু কষ্ট হয়। কিন্তু এই 3টে লাঠিকে যদি আমি সরিয়ে দিই, বা 2টো লাঠিকে যদি আমি সরিয়ে একটা একটা করে ভাঙতে দিই, তাহলে কিন্তু ভাঙাটা খুবই ইজি। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চললে, একসাথে থাকলে পরিবারেরও যেমন আয় উন্নতি হয়, তেমনি একের দুঃখে বা একের আর কি বিপদের দিনে তো অন্যজন পাশে এসে দাঁড়ায়। এরকম একটা সংসার ভীষণ পাওয়া সত্যি খুবই ভালো।
মানে যে পায় বা যে মেয়েরা থাকে সেই সংসারের মধ্যে, আমার তো মনে হয় মানে খুবই ভালো লাগে। কারণ আমার জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে। আমি আমার মাকে প্রথম বলতাম, আমাকে যদি বিয়ে দাও, আমি একা থাকতে পছন্দ করি না, আমাকে যেখানে অনেক লোকজন আছে সেই ঘরে বিয়ে দিও। যেমন আমার মায়ের মামার বাড়ি তোমাদেরকে আমি দেখিয়েছি, প্রচুর লোকজন, মানে আমার ভীষণ ভালো লাগে ওদের ফ্যামিলিটা। আমি আমার মাকে বলতাম, যদি বিয়ে দাও এই এত লোকজনের মাঝখানে আমাকে বিয়ে দিও। মানে কারো যদি সেই সংসারে একটু মন খারাপ করার, মানে কারো যদি একজনের মন খারাপ হয়, দুঃখ হয়, অন্যজন কেউ না কেউ এসে তাকে হাসাবেই, মানে দুঃখ করার অবকাশটুকু সে পায় না। কিন্তু যে একা থাকে সে বোকা হয়। সত্যিই তাই। মানে সেখানে দুঃখই দুঃখ, মানে নিজেকে আর কি পুশ করতে হয় যে না আমি আনন্দে থাকবো, কিন্তু একসাথে থাকলে না সেই পুশ করার ব্যাপারটা আমার মনে হয় অতটা আর কি থাকে না। ফুলকপি আলু মাছ দিয়ে একটুখানি ঝোল বানাচ্ছি। তো ঝোলটা জাস্ট কষিয়ে জলটা ঢেলেছি, আর সেই সময়তেই দেখি আমার মেয়ে উঠে পড়েছে। এর আগের দিনে একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে একজন, যে তুমি সবজি কাটতে কাটতে কার সাথে কথা বলছিলে। আমি সবজি কাটতে কাটতে আমার পাশের বাড়ির যার সাথে কথা বলছিলাম। তো আজকেও তাই রান্না করতে করে তার সাথে কথা বলছিলাম। তো সেই শুনতে পাই যে দেখো তোমার মেয়েটা মনে হচ্ছে উঠে গেছে। সত্যিই গিয়ে দেখলাম যে হ্যাঁ, মেয়েটা আমার উঠে গেছে। আর উঠেই এত কান্না, কারণ ওর না গলাটা খুব ব্যথা হচ্ছে, ঘুমাতে ঘুমাতে একটু কাশিও হচ্ছে, তো সেই জন্য আর কি উঠে পড়ছে, আর আমাকে কোনো মতেই ছাড়ছে না। তো আমি এইভাবেই ওকে একটুখানি আর কি আদর করছি, ওকে একটু সময় দিচ্ছি, আবার দৌড়ে গিয়ে একটুখানি খুন্তিটা নিয়ে আসছি। মানে কী করে যে আমি এই সময়টুকু কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। কিন্তু দেখো, যদি অনেকজন মানুষ থাকতো তাহলে কি আমাকে এটা করতে হতো? কেউ না কেউ তাকে ধরতুই বা তার সাথে খেলতুই, যেমন আর কি আমরা ছোটোবেলায় বড় হয়েছি সেই রকম। তো যাই হোক আর কি, তবে আমরা এখন হাপিত্তেশ করে বসে রয়েছি যে কখন আর কি আমার ওই স্পেশাল মানুষটা আসবে। সে এলে আমি জানি আমার মুশকিল আসান হয়ে যাবে, সমস্ত দুঃখ কষ্ট আমার দূরে চলে যাবে। সে এলে আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। তো মানে আসার কথা সেই সকাল থেকেই, কিন্তু হঠাৎ করে একটা কাজ চলে আসে, তো সেই জন্যই আর কি সে আসতে পারে না। তারপর সেই কাজটা মিটিয়ে তারপর দুপুর করে আসে, আবার আমাকে ফোন করে বলে কি অনেকটা দুপুর হয়ে যাবে, এই এত ব্রহ্ম রোদে দুপুরেতে আর যাব না, একেবারে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে যাব। আর আমি তখন বলছি না না, তুমি দুপুর হলেও তুমি চলে এসো, এসে তুমি ফ্যানের তলায় এসির তলায় থাকবে, আমার মেয়েটাকে তো তুমি ধরবে। আমি একটা কোনো কাজ করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে দিচ্ছে না, আর ও তো একা। আর তার সাথে সাথে না ওর আবার গ্রোয়িং পেনটাও স্টার্ট হয়েছিল এই সময়তে, মানে ওর পায়ে ব্যথা হাতে ব্যথা হচ্ছিল। এই গ্রোয়িং পেনটা যে কবে যাবে আমি জানি না। মানে মানে কি বলবো, কোনো সময় অসময় বলে কোনো জ্ঞান নেই, যখন তখন যেখানে সেখানে আর কি পেন হচ্ছে, আর এত চটপট করছে কান্নায়। মানে একে তো শরীর খারাপ, গলা ব্যথা, নাক তেলও জ্বলছে, সর্দি ঘ্যান করছে, তার উপরে আবার এই গ্রোয়িং পেন। মানে কি বাচ্চাটার কষ্ট তোমরা বলো তো। তো যাই হোক আর কিছু করার নেই, এই জিনিসগুলো হবেই এই বয়সে। দেখো, যারা তোমরা আমাকে কমেন্টগুলো করছো, আমি তো তোমাদেরকে মানা করতে পারবো না, কারণ আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি, তো সেখানে ভালোর সাথে খারাপ কমেন্টও আসবে, সেটা স্বাভাবিক। এবং তার সাথে সাথে মানে সবই যে পজিটিভ হবে, এবং সবাই মানে 10টা মানুষের মধ্যে 10টা মানুষই যে আমাকে বুঝবে আমার মতো করে, এটাও আশা করাটা ভুল। তবু কিছু কিছু কমেন্ট না সত্যি খুব খারাপ লাগে। কারণ আমার মনে হয় তারা কি কোনো কিছু দেখতে পাচ্ছে না? তাদের চোখের সামনে তো সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও তারা দেখতে পাচ্ছে না। তো যাই হোক, যারা বুঝবে না তাদেরকে আমি হাজার বললেও তারা বুঝবে না, আবার এই ভিডিওর কমেন্টের নিচে হয়তো অনেক কথা বলবে। ঠিক আছে, সবাইকে সুস্বাগতম, করে যেও কমেন্ট, যা খুশি, কোনো অসুবিধা নেই। তবে যারা বোঝার বা যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি জানি তারা ঠিকই বুঝবে। আর যারা বুঝবে না, কারণ তারা এই সমস্ত সিচুয়েশন ফেস করেনি, ভগবানের কাছে আমিও প্রার্থনা করি তোমাদেরকে যেন ফেস না করতেও হয়। এই যে দেখো, সমানে কান্না। ভেবেছিলাম যে মানুষটা আসছে, এসে এতগুলো দিন পর বা এতগুলো বছর পর আসছে, এসে খাবে প্রথম এতগুলো বছর পর, তো ভেবেছিলাম যে একটুখানি আর কি রান্না করবো, মনের সুখে রান্না করবো একটু মন দিয়ে, কিন্তু সেটা আর হলো না। অস্মি যে এইরকমভাবে এত কান্নাকাটি করবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। তো অস্মিকে উঠে গেল, তো তারপর ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো স্নান করানোর পর এসে এই শাকটা আর কি বসালাম। তো ভেবেছিলাম অনেকটাই হবে, কিন্তু দেখো কড়াইয়ে দেওয়ার পর কতটুকুনি শাক হয়ে গেছে। অস্মিকে বললাম কোল থেকে মা একটু নামো, আমি শাকটা নামিয়ে নিই, গরম কড়াই গায়ে লেগে যাবে। কিন্তু এই যে দেখো, কোলে ওঠার জন্য ছটপট করছে।
তারপরে ওকে কোলে নিয়েই বাকি রান্নাটা করলাম। মানে শাকটা হয়ে যাবার পর আলু উচ্ছেটা ভাজবো। আরও অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল গতকাল রাত থেকে, কিন্তু অশ্মির শরীরটা এরকম হয়ে গেল, আমি আর কোনো কিছু করতে পারিনি। কারণ এটাই দেখছো, এই কয়েকটা রান্না করেছি, ছোটো ছোটো রান্না আর কি, মানে খুবই সাধারণ সিম্পল। আর সেই মানে কীরকমভাবে আমি করছি, তাও সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া বা ভিডিও করা তো সম্ভব নয়, কারণ এতটুকু ছোটো বাচ্চা, ওকে সামলানো, ওকে দেখা, বুঝতেই পারছো। তারপর আবার জানো, আমার পাটা পুড়ে গেছে, হাঁটুটা পুড়ে গেছে। মানে ভাবো, মানে এর আগের সপ্তাহে হয়েছে, আগের রবিবারে মাছ ভাজতে গিয়ে এমনভাবে আর কি নাইটির ওপরে তেলটা পড়েছিল, আর নাইটির ওপরে তেল পড়েছে, কিন্তু তা সত্ত্বেও মানে হাঁটুটা আর কি, যখন নাইটিটা আমি সরাই তখন দেখি একেবারে পুরো চামড়া উঠে গেছে। তো সেই পা নিয়ে আমি বসতেও পারছি না, কোনো কিছু করতে পারছি না। ভীষণ বড় একটা ফোসকা পড়ে গিয়েছিলো। হসমি বলছিল, মা তোমার পায়ে বল হয়ে গেছে, মানে সেই ছোটো ছোটো সেই পিংপং বলগুলো হয় না, সেরকম সাইজের আর কি পিংপং বলের মতো হয়ে গিয়েছিলো। তার মধ্যে হসমি স্কুলও চলছিল। তারপরে আবার যখন ফোসকাটা গলে যায়, তারপর থেকে আমার যা অবস্থা চলছে, মানে আমি কি বলবো, মানে জামাটাও জাস্ট ঠেকাতে পারছি না, কিন্তু কি করব, কিছু করার নেই। ওই পা নিয়ে ওই সমস্ত কিছু করছি, তার মধ্যে বাচ্চাটার এত শরীরটা খারাপ। তবে ও ঘুমাতে চাইছে জানো, কিন্তু ওর ঘুমটা হচ্ছে না, সেই জন্যই আর কি ওর আরও মানে ঘ্যান ঘ্যান করছে, কারণ ঘুমাতে গেলেই কাশিটা হচ্ছে। আর এই কাশি বাচ্চাদের এমন একটা জিনিস না, মানে যখন ঘুমাবে তখন কাশিটা বেশি হবে, সারাদিনে অতটা কাশি না হলেও মানে ঘুমানোর সময়তে যত ওদের কাশি হয়, আর ঘুমাতে পারে না, আরও বেশি ছটফট করে, কোনো কিছু তেমন খেতে পাচ্ছে না, মানে জল খাচ্ছে, সেই জলটাও কোনো রকম আর কি খাচ্ছে। আজকে বিকালেই আমাকে যেতে হবে ডাক্তার দেখাতে, আমি বিকালেই ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো, মানে এতটাই ওর শরীর খারাপ। কিন্তু জানো, সেই মানুষটি আসার পর তোমরা এই বাচ্চাটাকে চিনতেই পারবে না। অস্মিকে বলছিলাম, মা একবারটি শো, আমি জাস্ট খুন্তিটা আর কি একটুখানি নেড়ে আসি, কড়াইতে ওই উচ্ছাল একটু ভাজা হচ্ছে এখন রান্নাঘরেতে। সে বলছি আর সেই বলছে, না তুমি যাবে না, তুমি যাবে না মা, তুমি যাবে না, তুমি আমার কাছে থাকো। কিন্তু কি করব বলো, আজকে যদি বাড়িতে আমার হাজব্যান্ডও থাকতো তবুও সে বাচ্চাটাকে দেখতো, কিন্তু আমার কিচ্ছু করার নেই। মানে ওই একটু করে করছি, একটু করে যাচ্ছি, তো মানে ওইভাবেই আর কি আমার সংসার চলছে। আর শুধু ভাবছি মেয়েটা কবে বড় হবে, কবে অসুখ বিসুখ হলে, এগুলো হলে মানে ও নিজেকে সামলাতে পারবে, এতটা ঘ্যান ঘ্যান করবে না, একটু বুঝতে শিখবে। মোটামুটি 5-6 বছর হয়ে গেলে আমার মনে হয় যে হয়তো একটু বুঝতে শিখবে, কিন্তু এখন তো খুবই ছোট বাচ্চা, কিছু করার নেই। এই সমস্ত কিছু করতে করতে এই যে দেখো আমার মুশকিল আসান চলে এসেছে। আর দেখার পরেই এত খুশি, আমরা মা মেয়ে এত খুশি, মানে কি বলবো, মনে হচ্ছে পৃথিবীর সর্বসুখ বা ভগবান এসেছে আমার দোরগোড়ায়, আমার সব কিছু এসেছে আমার দোরগোড়ায়, আমার আর চিন্তা নেই, এবার সব কিছু আমি সামলাতে পারবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমার মা এসেছে, থাকবে আমার কাছে কয়েকটা দিন, ওই 3-4 দিন মতো থাকবে, কিছুতেই আসবে না, কিছুতেই না। আমি সেই ঝগড়াঝাটি করে এসেছি, আমি বলেছি আমাকে তুমি ফোন করবে না, আমার জানবে সুমনা বলে কেউ নেই, বলছে না আমি রানীকে ফোন করবো, আমি জানবে তুমি রানীও নেই, কেউ তোমার নেই, তুমি আমাদেরকে ফোন করবে না, আমি তোমাকে খবর নেবো না, মানে এইরকম করে ঝগড়া করে আমি তাকে নিয়ে এসেছি। আর মা আসার পর অস্মিত দেখো কমেছে, সর্দিটা আছে, আর কোনটা কমেছে, মুখ জলটা কমে গেছে, ও নাক তেলোটা জ্বলছিল তো, আর পায়ে ব্যথাটা কাকে দেখে কমলো, মামনিকে দেখে কমে গেল সব। হেই সত্যি, তাহলে পায়ে ব্যথাটা মামনি আসেনি বলেই হচ্ছিল বল? হ্যাঁ মামনি আগে কেন আসনি? আমাকে সারা দিনটা আজকে আমাকে শেষ করে দিয়েছে। এই হাসিটাই মা থাকে না, সমানে কেঁদে যাচ্ছে গো সেই সকাল থেকে। এই হাসিটা কোথায় ছিল সারাদিন? মামুনিকে ডাকো, এত বোম্ব রোদে মামুনি কোথায় গেল বলো তো? ডাকো তো মামুনিকে, বলো মামুনি। কি করবো আজকে আমার ঘর সংসার না দেবো আমার সোনা দে তো কেমন ও বোকা আমার ঘুরিয়ে বলছে, ঘুরিয়ে এরকম ঘুরিয়ে কমে গেছে
আর কি আছে? আচ্ছা, শুইছো। আরে শুয়ে পড়ো। তোদের বলে আমি শোবো না। তোর বলতে আছে? আয়, তো তুমি ও এইটাও দিয়েছি, সবই আমি দিয়েছি। মা কিনেছে, তোমাকে জিজ্ঞাসা কর। সব মামুনি দিয়েছে। তোমরা সব, আমি যাই গিয়ে আমার কাজগুলো সেরে আসি। আমার মা, আমার মা, আমার মা, আমার মায়ের গায়ে হাত দিবি না। আমার মায়ের কাছে একটু যেতে দেন, একটু যেতে দেয় না আমাকে। হ্যাঁ, তাহলে তোমার মামুনি আমার মা। ও মা, মা আমার কাছে এসো তো মা। এই কি একটু মিষ্টি প্যাকেট বেরিয়ে এই মাত্র মিষ্টি খেয়েছিস, মামুনি মিষ্টি নিয়ে এসে দই নিয়ে এসে সব খেয়েছিস। ও দইটা মিষ্টি তো খেয়েছিস। তো সেটাই তো বলছি, দই খাওনি মিষ্টি খেয়েছো। আমার মামুনি নয়, আমার মা। না আমার মা। তোর বলতে মামুনিকে দেখে আবার অসভ্যগিরি শুরু করেছিস। তোর বলতে আছে আমার মা তারে, আমার মা কাজগুলো করে নে গা। যাচ্ছি। আমার মা, আমার মা। কেউ বলবে মামার বাড়ি। মা তোমাকে কি বললো? মা তোমাকে কি বললো? আমাকে ঘর পাঠাচ্ছিল। কাকে ভালোবাসো? আর আমাকে? আমাকে পচা ভালোবাসো তাহলে? তোকে বলতে নাই, তোমাকে। আর এই মাত্র মা এসো, আমার মা জয় করে কে কাঁদছিল? তাহলে মায়ের জন্য কে কাঁদছিল? মায়ের জন্য তাহলে কে কাঁদছিল? তাহলে আমি ঘর চলে যাচ্ছি। যে মামুনি বাড়ি চলে যেমন হচ্ছে। আমি ঘর যাবো। দুজনেরই তো মনটা রাখতে হবে। ওকে ও বাবা, দুজন কি বলছে কোলে আয়। আনন্দ সব রং ভালো গেছে তো? আজকে তো হয়নি তো? না, সত্যি আনন্দ। চাইবার জল করতে যাও, যাইবার জল করতে যাও। না মানে দেখো, আমি দিয়ে আদর করে মনটা রেখে দিলে এবার যা কাজটা করায়। হ্যাঁ, বাবার সঙ্গে ধুয়ে আয়, বলে দে। পাগল করে দিচ্ছে। আর তোমার বলারই কি দরকার ছিল? তোমাকে বললাম না এখন বলো না। এই যে এইটা কি আছে এতে? কি আছে? তোমার নতুন জামা? তুমি বলেছো কি আর থাকতে পারে? ওটা তোমার। কই জামাটা দেখা আমাকে, জামাটা। মানে তোর জামাটার আমার নাইটিটা এক হয়ে গেছে। দেখি জামাটা দেখি। দুজনে মিলে একসাথে পরবো। দেখি আর দেখি ওট দেখি। উঠে দাঁড়া। তোরটা লাল রঙের, আমারটা পিঙ্ক কালারের। তোরটা রেড, আমারটা পিঙ্ক। কই উঠে দাঁড়া দেখি কেমন গায়ে লাগে জামাটা দেখি। এটা কি প্যান্ট রে? দেখি জামাটা গায়ে লাগে। হ্যাঁ, দেখি 3/4 প্যান্ট। ওট দেখি দে। বাবা মুখটা দেখি, মুখটা। প্যান্ট দেখ, আরে প্যান্ট। 3/4 প্যান্ট। পছন্দ হয়েছে? সব পছন্দ হয়েছে? মা দেখবে আমারও ইয়েটা, দেখবে আমারও একটা নাইটি কিনেছি। এই নাইটিটা একই রকম, শুধুমাত্র ওরটা রেড কালার, আমারটা পিঙ্ক কালার। আমার নাইটি দুজনের একই, মামের নাইটি একই, তোরও টেপ জামা একই, আমারও নাইটি একই, শুধু প্রিন্ট কালারটা শুধু আলাদা। পুরো প্রিন্টটাও তো এক মনে হচ্ছে। মামের একই জামা, ম্যাচিং হয়ে গেছে। না চলো এবার খাবে, চলো। বসেছিস তুই?
ব্যাগের উপরে মামুনি ব্যাগের ভেতর ঢুকে পড়েছিস, ফেটে যাবে ব্যাগটা, বেরিয়ে ব্যাগটা ফেটে যাবে। আনন্দের চোটে কি করবে খুঁজে পাচ্ছে না, মামুনি ব্যাগের ভেতরে ঢুকে পড়েছে। ওই ব্যাগটার মধ্যে তুই ধরবি না। ওরা ব্যাগটার মধ্যে তুই ধরিস। হয়েছে হয়েছে, ব্যাগের চেনটা আবার ছিঁড়ে যাবে। হয়েছে, আমি এখন ঘুমিয়ে যাই। ব্যাগের মধ্যে বাপরে, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো, ব্যাগটা নষ্ট হয়ে যাবে, ব্যাগটা নষ্ট হয়ে যাবে মানা। ব্যাগটা আর ঘর পৌঁছাবে না, এখানেই গেল। এত কাঁদছে, আমি ভাবছি কি এক্ষুনি কি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো, বিকালে যাবো ভাবছিলাম, এক্ষুনি কি ডাক্তার, এমন করছে। কিন্তু দেখো কেউ বলবে আর ডাক্তার দেখাতে যাবো না, শুধু শুধু ডাক্তারখানায় আমার অতগুলো টাকা চলে যেত। হয়ে গেছে, বসে আছে দেখো। আমার পা গুলো ধরে যাবে, হাতগুলো ঢোকানোর চেষ্টা করছে, হাতগুলো ঢুকিয়ে হয়েছে হয়েছে হয়েছে, বেরিয়ে আয়। এবার ব্যাগে কাপড়গুলো আমার বুঝে আর তো কিছু নয়, গেছে আমার করা। দাও জামা কাপড় সব বার করে দিয়েছি, জামা দিয়ে দিচ্ছি তো তোমাকে, তোমার জামা তো ব্যাগ থেকে বার করে দিয়ে দিচ্ছি। তোমার ব্যাগটা বার করে দিতে দাও। হ্যাঁ, বার করে এবার মামুনি যে কটা শাড়ি আছে সেই কটা শাড়ি এবার খুলে পড়, আমার কাপড়গুলো তোকে দেখিয়ে দিচ্ছি, চ আমার কাপড়গুলো তোকে দেখিয়ে দিচ্ছি, চ যা করবি করে, আমি গিয়ে ভাতটা বাড়ি। না কাপড় নেবো, হ্যাঁ কাপড় দাও। না হয়ে যাবে, তো দুটো কাপড় কিনে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।